বিদ্যুতের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অবরোধ বিক্ষোভ। সোনারপুরেও সেরকম বিক্ষোভ ঘেরাও চলছে। কালিকাপুরে সাবস্টেশন ঘেরাও করা হয়। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সেখানকার বাসিন্দারা কি বলছেন এবং সাবস্টেশনের কর্মীরা তারাই বা কি বলছেন, কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। সোনারপুর থানা ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে থেকেই এলাকাবাসীরা ফুঁসছিলেন যে বিভিন্ন এলাকায় আমফানের তাণ্ডবের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং তাদের বিদ্যুতের দাবিতে তারা সকালবেলা এই কালিকাপুরের যে সাবস্টেশন রয়েছে সেখানে এসে জড়ো হন এবং সেখানেই বিদ্যুৎ কর্মীদের তারা ঘর থেকে বেরোতে বলেন এবং সেখানেই বচসা শুরু হয়। হঠাৎই এক গ্রামবাসী তারা ইট ছুটতে শুরু করেন এবং সেই ইটের ঘায়ে এক বিদ্যুৎ কর্মীর মাথা ফেটেছে। ঘটনার পরেই খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত গতিতে তারা কাজ চালাচ্ছেন। তবে আমফানের যে বিপর্যয় যে তাণ্ডব চালিয়েছে তাতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের কাজ করতে। একাধিক বিদ্যুতের খুঁটি পড়ে গেছে, একাধিক বিদ্যুতের তারের ওপরে গাছ পড়ে রয়েছে। তাদের সেই জন্য কিছুটা হলেও সময় লাগছে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই সব পরিস্থিতি স্বাভাবিক হবে। মানুষজনকে তারা তাদের কাজে সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছেন। শর্মিষ্ঠা, ধন্যবাদ অর্পণ। আক্রান্ত বিদ্যুৎ কর্মী তিনি কি বলছেন শুনবো। আমাদের সাবস্টেশনে প্রচুর লোক আক্রমণ করে, আমাকে মারধর করে বলে তেড়ে আসে এবং তারা আমাকে ইট ছোড়ে। সেই ইট ছুটতেই আমার কপালে ইট লাগে এবং কেটে যায়। ওদের দাবি কি ছিল, কি বলতে চাইছিল? ওদের দাবি ছিল যে ওই ইমিডিয়েট কারেন্ট দিতে হবে। কারেন্টের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ আমাদের কাজ চলছে, প্রচুর লোক লাগানো হয়েছে। আমাদের সাহেবরাও আছেন স্পটে, মেনটেন স্টাফরাও সবাই আছেন, এজেন্সিও আছেন। এই মুহূর্তে কাজ চলছে, খুব দ্রুত গতিতে কাজ চলছে। যেখানে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ অবরোধ চলছে সেখানে কাজে গিয়ে আক্রান্ত হতে হলো এক বিদ্যুৎ কর্মীকে। বিদ্যুতের দাবিতে সোনারপুরে সাবস্টেশন ঘেরাও করা হয়। তাদের বিদ্যুতের দাবি নিয়ে সেখানে স্থানীয়রা অবরোধ বিক্ষোভ করছিলেন। সাবস্টেশনে কাজ চলছিল, কর্মীরা সেখানে কাজ করছিলেন। সেখানে কাজে গিয়ে আক্রান্ত হতে হলো বিদ্যুৎ কর্মীকে। কলকাতা সন্তোষপুরেও বিদ্যুতের দাবিতে চলছে অবরোধ বিক্ষোভ। যেমন 103 নম্বর ওয়ার্ড, সেখানকার বাসিন্দারা টানা 5 দিন অপেক্ষা করার পর আজ রাস্তায় নামলেন এবং বিদ্যুতের দাবিতে অবরোধ বিক্ষোভ করতে থাকলেন। সন্তোষপুর ত্রিকোণ পার্ক, লেকপল্লী, সন্তোষপুর এভিনিউ এর বাসিন্দারা সুকান্ত সেতুর সামনে গাছের ডাল ফেলে পথ অবরোধ করেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, এখনো কি অবরোধ চলছে? শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত অবরোধ চলছেন এবং স্থানীয় বাসিন্দারা বা অবরোধকারীরা যেটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এলাকায় বিদ্যুৎ ফিরছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না। এবং তাদের যেটা অভিযোগ যে গত 5 দিন ধরে এলাকা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, পানীয় জলের হাহাকার দেখা গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাড়িতে থাকা আর যাচ্ছে না, সেই কারণেই তারা পথে নেমে এসছেন। এবং সিএসসি ভূমিকার বিরুদ্ধে তাদের মূল অভিযোগ যে সিএসসি কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে কেউই এদেরকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য তারা আসছে না। ফলে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মিটছে তারা এই আন্দোলনের পথেই থাকবেন। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেটি বেলা 12টার। এখনো পর্যন্ত সেই একই পরিস্থিতি রয়েছে। সন্তোষপুরের ত্রিকোণ পার্ক, লেকপল্লী এবং সন্তোষপুর এভিনিউ এর সামনে একই ছবি। সুকান্ত সেতুর সামনে তারা গাছের ডাল ফেলে পথ অবরোধ করছেন। যতক্ষণ না সিএসসির কর্মীরা আসছেন ততক্ষণ তাদের এই অবরোধ চলবে। জল নেই, প্রত্যেকটা বাড়ির লোক কষ্টে ভুগছে, সব লোক অসুস্থ হয়ে যাচ্ছে মোটামুটি। এবার হসপিটালে কে নেবে? তাদের হসপিটালের চার্জ কে দেবে? হসপিটালে এত অ্যাকোমোডেশন কোথার থেকে দেবে? এটা একটা দারুণ সমস্যার মুখে সবাই পড়েছে। কাজে এখন আমরা বাধ্য যে এই জায়গায় এসে দাঁড়িয়ে অবরোধ করে প্রতিবাদ জানানো যে ইমিডিয়েটলি কিছু করো। কেন এখান থেকে ইলেকট্রিশিয়ান সিএসসির লোকদের নিয়ে চলে যাচ্ছে অন্য ওয়ার্ডে, সেখানে কাজ হচ্ছে, কিন্তু এই ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না। এই ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকা একদম অন্ধকার হয়ে থাকে। সিএসসির ভূমিকা কি? তো অর্ধমৃত করোনায় আমরা প্রায় ভয়ে এবং তাছাড়া প্রশাসন এসে আজকে এখানে এসে ভূমিকা দেখাচ্ছে। এতদিন কোথায় ছিল প্রশাসন? এতদিন কোনো মনে পড়েনি যে আমাদের একটা ভূমিকা থাকা উচিত। এটা তো করোনা, এই আমফান তো হুট করে আসেনি। আমফান আসার আগে অনেকটা দিন সময় দিয়েছে প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার জন্য। কোথায় ছিল তখন প্রশাসন? সন্তোষপুরের ছবি আমরা দেখলাম, এর আগে আমরা আনোয়ারসার ছবি দেখেছি, অর্থাৎ তালতলা মাঠের সামনে। সেখানেও বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, অবরোধ করছিলেন বিদ্যুতের দাবিতে। টানা 5 দিন কেটে গিয়েছে, তারা কোনো রকম বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে না, জল নেই।
স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেককে। অবশেষে সেখানে সিএসসি কর্মীদের দেখা মিলল। দক্ষিণ কলকাতা আনোয়ারশা রোডের তালতলা চত্বরে 5 দিন ধরে বিদ্যুৎ ছিল না, যে কারণে বাড়ির বয়স্কদের যেমন সমস্যায় পড়তে হচ্ছে, বাচ্চাদের অনলাইন ক্লাস করানো যাচ্ছে না, অনেককেই ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, সেই কাজও তারা করতে পারছেন না। অবশেষে তাদের অবরোধে কাজ হলো। সিএসসির কর্মীরা কাজে এসেছেন। আমফানের তাণ্ডবের পর থেকে অন্ধকারে ডুবেছিল ওই এলাকা, খাবার জলও পাওয়া যাচ্ছিল না। আমার একটা নৈতিক কর্তব্য আমার ছাত্রদের মধ্যে থাকে, অথচ আমি দেখছি যে আমার পাড়ার লোকদের এই অবস্থা, তারা দিনের পর দিন জল ছাড়া রয়েছে। আমার বাবার পেসমেকার পেশেন্ট, 82 বছর বয়স তাকে নিয়ে আমি না নামতে পারতাম সেদিন আগুন লাগলে, না আমি তাকে ওপরে রেখে দিতে পারতাম। সেদিন পুরো পাড়া উড়ে যেত, জাস্ট পুরো পাড়া উড়ে যেত সিএসসি গাফিলতির জন্য। একটা পেট্রোল পাম্প যেখানে ট্যাঙ্কার এসেছিল সেই মুহূর্তে, পাড়ার একটি ছেলে গিয়ে ট্যাঙ্কারটাকে বাইরে বার করে, না সেই ট্যাঙ্কারে যদি একবার আগুন লাগতো আপনারা ভাবতে পারছেন কি হতে পারতো? এই এলাকাটা পুরো উড়ে যেত। এইখানে এসেছি কেন কি আগের 3 দিন ধরে আমাদের এখানে কোনো কারেন্ট নেই, কিছু নেই। আমার পড়ার ভীষণ ক্ষতি হয়ে গেছে, আর অনেক কটা সেমিস্টার বেঁচে রয়েছে। আমরা আমাদের স্ন্যাপ হোমওয়ার্ক বলে একটা অ্যাপ আছে, ওইখানে পড়া পাঠাচ্ছিল। সেটা 3 দিন 4 দিন ধরে পারছো না? না, কেন কি লাইট পাখা কিছুই তো নেই, ওই জন্য আমাদের পড়ার ভীষণ ক্ষতি হয়েছে। অবশেষে 5 দিন পর সিএসসির কর্মীদের দেখা মিলল। তাদের দাবি একাধিক জায়গায় বিদ্যুৎ নেই, এত বড় বিপর্যয় সামাল দিতে দেরি হতে পারে। এটাই হচ্ছে তো সমস্তটা সিস্টেমটা এরকম হয়েছে। সারা কলকাতার 10,000-এর উপরে 10,000-এর উপরে না 10,000-এর উপরে পোল পড়ে গেছে, এবং একই সাথে ইনফ্রাস্ট্রাকচার এইভাবে ভেঙে পড়বে। এবং সেক্ষেত্রে যে কারেন্টটা যখন অফ হয় টোটালটা একই সাথে হয়, ডিমান্ডটা সবারই থাকে, কারোর আগে কারোর পিছিয়ে। যখন যার পেছনে হয় তখন তার ক্ষোভটা আসে, যার প্রথমে হয় সকলেই চাই আমার আগে হোক। এবার আমরা চেষ্টা করা হচ্ছে এখানটা ব্যাপক এলাকায়, আমরা চেষ্টা করছি যে যেই এলাকাটুকু আগে চালু করে দেওয়া যায়, মানে এটা পার্মানেন্ট নয়, কিন্তু যদি এটাকে 3 ঘন্টা 2 ঘন্টা এরকম করানো যায়, তা পাম্পের জলটা যারা তুলতে পারে, তুললে তাদের কিছুটা রিলিফ হবে। প্রয়োজন হলে করতে হবে। যে আপনারা নিজেরাই দেখছেন এই জায়গাটা কী অবস্থা হয়ে আছে। আমরা পুরো অঞ্চলটা আছে, এটা আলাদা আলাদা ভাগ করা, আন্ডারগ্রাউন্ড আছে, ওভারহেড আছে। আন্ডারগ্রাউন্ড থেকে গিয়ে পিলার বক্সে উঠছে, এখান থেকে গেছে এবং ভাগ হয়ে গেছে, ডিস্ট্রিবিউট আলাদা আলাদা করা আছে, এবং এক একটা লাইনে এক একটা আছে। এইবার আমরা চেষ্টা করছি যে যেখান দিয়েও ঘুরিয়ে কিছুটা লাইন দেওয়া, যার পারা যাবে, এই পাশটা ও পাশটা, তাতে কিছুটা হয়তো একসাথে সব হবে না, যতটুকু পারা যাবে ততটুকু চাল করা। এদিকে জনরোষের মুখে পড়ে গতকালই নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছে সিএসসি। মঙ্গলবারের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাসও দেওয়া হয়েছে, কিন্তু পরিষেবা স্বাভাবিক করতে 1 সপ্তাহ লাগছে কেন? প্রশ্ন তুলেছেন জল বিদ্যুৎহীন ক্ষুব্ধ শহরবাসী। এখনো আধারে কলকাতার বিস্তীর্ণ এলাকা, জনরোষের মুখে ব্যর্থতা শিকার সিইএসসির। আমফানে 4 দিনের মাথায় ছন্দে ফেরার পথে কলকাতা শহরের অনেক জায়গাতেই ফিরল বিদ্যুৎ, তবে এখনো সব জায়গাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতিতে ব্যর্থতা মেনে নিল সিইএসসি, জানালো মঙ্গলবারের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। রেস্টোর করতে পারিনি সিইএসসি, তো এটা তো সত্যি ঘটনা। আমরা একসঙ্গে এত ফল্ট করতে পারিনি, সেটা যেমন একটা লোকের সমস্যা ছিল, সেটা একটা কথা। অনেক ফল্ট এসছে, এটা একটা কথা। কিছু জায়গায় মুভমেন্টের অসুবিধা হয়েছে, এটা আর একটা কথা। আমরা এখনো আশাবাদী একদম যে মঙ্গলবারের মধ্যে আমরা একটা ভালো পজিশনে পৌঁছে যাব। ব্যর্থতা যেমন মেনে নিয়েছে, তেমনি অনেক অজুহাতও খাড়া করেছে সিইএসসি, যা কোনোভাবেই মানতে রাজি নয় রাজনৈতিক মহল। সিইএসসি বলছে লকডাউনের জেরে অনেক কর্মীকে কাজে লাগানো যায়নি, তাই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সমস্যা হয়েছে। যদিও এই যুক্তি মানতে নারাজ অনেকে, কারণ আমফানের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও সিইএসসি আগে থেকে ব্যবস্থা নেয়নি কেন? লকডাউনে তো জরুরি পরিষেবায় ছাড়, তাহলে কেন কর্মীদের আগে থেকে নিয়ে আসেনি সিইএসসি? সতর্ক বার্তা থাকা সত্ত্বেও আদৌ কি তারা যথেষ্ট সতর্ক ছিল? লকডাউন বা কর্মী কম থাকায় সিইএসসি কি বিল নেওয়া বন্ধ করে দিয়েছে? তাহলে পরিষেবা দেওয়ার সময় কেন এমন গাফিলতি? সিএসসির জন্য মানুষের অসুবিধা হয়েছে। মুখ্যমন্ত্রী তাই নিজেই কালকে ছুটে গেছিলেন সিএসসি অফিসে। সিএসসি আজকে নবান্নকে জানিয়েছে যে 50%-এর ওপরে জায়গায় নর্মালসি এসছে, আরও কিছু জায়গায় রাত পর্যন্ত এসে যাবে।
সিএসসি যে কথাটা বলছিল গাছ কাটার জন্যে লাইট আসছে না, এটা ঠিক নয়। বরং কিছু জায়গায় লাইভ কেবল ছিল বলে আমরা গাছ কাটতে দেরি হয়েছে। মানুষের বিক্ষোভ এটা কি অস্বাভাবিক? না। এই যে অ্যাডেড এলাকায় সিএসসি বেশিরভাগ ক্ষেত্রেই ওভারহেড লাইন পড়ে গেছে। কোনোদিন কখনো হয়েছে 5 দিন সময় লাগলো? মানুষের বিক্ষোভ তো স্বাভাবিক। 4 দিন 5 দিন ধরে যদি কারেন্ট না থাকে, যদি জল না থাকে, মানুষগুলো তো নাগরিক। দীর্ঘদিন ধরেই কলকাতার বিদ্যুতের বাজারে একচেটিয়া রাজত্ব সিইএসির। সিইএসির ইউনিট প্রতি বিদ্যুতের মাশুলও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের চেয়ে বেশি। এই পরিস্থিতিতে কোন অজুহাতে পরিষেবা স্বাভাবিক করতে 7 দিন সময় লাগাচ্ছে সিইএসসি? প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ কলকাতাবাসী। নিউজ 18 বাংলা। আমফানের ধাক্কায় বিপর্যস্ত বাংলা, অনেক জায়গায় এখনো বিদ্যুৎ ফেরেনি, বিক্ষোভে নেমেছেন বাসিন্দারা। সমস্যা কেন, কিভাবে সমস্যা কমানো যেত? আমাদের প্রতিনিধি কথা বললেন বিদ্যুৎ বণ্টন নিগমের প্রাক্তন ডিরেক্টর অনির্বাণ গুহর সঙ্গে। কোভিড নিয়ে এরা এতটাই ব্যস্ত ছিল সবাই, সেখান থেকে আবার একটা দ্বিতীয় বিপর্যয় আসছে। সেটার যে ট্রানজিশনের যে পরিমাণে প্রত্যুৎপন্নমতিতার দরকার, সেটা হয়নি, হয়তো অভিজ্ঞতা ছিল না বলে। এই সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে ফল, কোভিডের ফলে অনেক লোক তো চলে গেছে। আমাদের প্রচুর পোল ভেঙে গেছে, প্রায় 1 লাখ থেকে 1.5 লাখের মতো পোল ভেঙে গেছে হয়তো দেখবেন সারা রাজ্যে। তো এই পোলগুলোকে এখনই হয়তো প্রাথমিক স্তরে কিছু কিছু যা স্টক আছে তার থেকে দিতে পারবে, কিন্তু এরপরেই পোলের শর্টেজ শুরু হবে। তো পোল কাস্টিং সেন্টার যেখানে পোলগুলো কাস্ট করা হয়, সেখানে কিন্তু লোক নেই। ফলে সে পোলগুলো কত দিনে তৈরি হবে, ডেলিভারি হবে, এটা কিন্তু একটা বড় ইস্যু আসতে চলেছে। যখন ঘটনাটা ঘটে গেল, তারপরে যখন বিভিন্ন কল সেন্টার থেকে লোকে ফোন করছে, অনেক সময় দেখা যাচ্ছে কল সেন্টার থেকে কোনো রেসপন্স আসছে না। হতে পারে যে সেই সময় কমিউনিকেশন ফেসিলিটি ফেল করছে, কিন্তু অল্টারনেটিভ চ্যানেল করা উচিত ছিল। মাইকিং সিস্টেম করা হোক, লোকাল পলিটিক্যাল নেতাদের মাধ্যমে, ক্লাবগুলোর মাধ্যমে, যে ভাই বিদ্যুৎটা আসতে দেরি হবে, তোমরা তাড়াহুড়ো করে দেয়, এতদিন লাগবে, এরকম একটা আশ্বাসবাণী দিলে কিন্তু লোকের কি হচ্ছে, লোকে কোথাও কিছু জানতে পারছে না যে আমার কি হবে। আগে থেকে জানানো যে প্রচণ্ড বিদ্যুৎ বিপর্যয় আসছে, আপনারা 72 থেকে 124 ঘন্টা মতো এরকম পিরিয়ড, অনেক জায়গায় বিদ্যুৎ নাও থাকতে পারে, আপনারা নিজেদের প্রস্তুতি নিজে রাখুন। এটা কিন্তু বলা উচিত ছিল। এটা কেননা আমাদের অভিজ্ঞতাই আছে, 72 ঘন্টা লেগেই যায় যে কোনো সময় আমাদের এই বিপর্যয় তুলতে। রিয়েল প্রতিযোগিতা যদি বলেন, বেসরকারিকরণ এবং প্রতিযোগিতা, সেটা কোথায় এসেছে? টেলি ইন্ডাস্ট্রিতে। কিন্তু আজকে সবচেয়ে খারাপ অবস্থা টেলি ইন্ডাস্ট্রি। সবসময় ভাবা হচ্ছে যে কমার্শিয়ালি এফিসিয়েন্ট হও, অর্থাৎ অল্প পয়সা ঢালবো, ম্যাক্সিমাম বেনিফিট নেব। যেহেতু লেবার কমাতে হবে, অমুক কমাতে হবে, তাহলে স্কিল লেবারের কস্টটা বেশি আমার, তাহলে ওখানে 4টে না রেখে আমি 2টোকে রাখি। এটা সবচেয়ে বড় জিনিসটা প্রমাণিত হয়ে গেল এই আমাদের এই বিপর্যয়, উম্পুন বিপর্যয়তে। লকডাউনে খুলল আকাশ। 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর সোমবার থেকে সারা দেশে চালু হলো অন্তর্দেশীয় বিমান পরিষেবা। যাত্রীদের নিয়ে এদিন ভোর 4:45টায় নয়াদিল্লি থেকে পুনে রওনা দেয় একটি বিমান। দেশের অন্যান্য শহর থেকে উড়ান চালু হলেও কলকাতা অবশ্য এখনই সেই তালিকায় নেই। বিমানবন্দরে ঢোকা থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত মানতে হবে একাধিক নিয়মবিধি। 3 দিন পর আগামী 28শে মে বৃহস্পতিবার কলকাতা থেকে বিমান পরিষেবা চালু হবে। ওই দিন বাগডোগরা থেকেও বিমান ওঠানামা করবে। তবে অন্ডালে আজ থেকেই বিমান পরিষেবা চালু হচ্ছে। কেন্দ্রের বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়ে প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত তাতে সায় দিয়েছে মহারাষ্ট্র। পরিস্থিতি বিচার করে বিমানের সংখ্যা আরও বাড়ানো হবে বলে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে। এছাড়া এদিন থেকেই বিমান পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে ভারতের বিভিন্ন অংশ। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, বিহার, হিমাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরল, মণিপুরে এদিন থেকে বিমান পরিষেবা শুরু হয়। So this is my first time traveling with my baby. That too in lockdown. Yes, that too in lockdown. I was like very, very, very concerned. I could not sleep entire night. Is it safe to go or not? And there are so many rules and regulations. Like everybody is making their own regulations. ये करना है, ये नहीं करना है, ऐसा है, वैसा है. But truly, there is nothing like that. Don't believe on rumors. And from Delhi now,
after quarantine, they checked our COVID report and all these things, and after everything is fine, like report got negative. After that, they allow us to book ticket, and after that, yeah, the journey was very fantastic. বন্দে ভারত মিশনের নতুন নিয়ম, আগামী 10 দিনের জন্য এই নিয়ম শিথিল করা হচ্ছে। মাঝের আসনেও যাত্রী বসানো যাবে। বন্দে ভারত মিশনের নতুন নিয়ম বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শালিনী দত্ত। শালিনী, কি খবর রয়েছে? দেখো শর্মিষ্ঠা, বন্দে ভারত মিশন বা যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে, যে কোনো ইভ্যাকুয়েশন ফ্লাইটের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু চালু হবে। এরপর থেকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে নিয়মে মাঝের সিটটা কিন্তু যে কোনো ফ্লাইটে মাঝের সিটটা কিন্তু খালি রাখতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্যই এই নিয়ম করা হয়েছে এবং এটা পরিষ্কার সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে যে এইটা কিন্তু রাখতেই হবে। কিন্তু এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছিল, যেহেতু তারা এই ইভ্যাকুয়েশন ফ্লাইট আপাতত এয়ার ইন্ডিয়াই চালাচ্ছে, সেই কারণে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছিল যে যেহেতু এখন বুকিং হয়ে গেছে 10ই জুন অব্দি, যেহেতু বুকিং হয়ে গেছে মিডল সিটের, সেই জন্যই 10 দিন অন্তত আগামী 10ই জুন অব্দি যেন এই যে নতুন যে রুল হয়েছে সেই রুলটা শিথিল করা হয় এবং সেই তাই মেনেই কিন্তু 10ই জুন অব্দি একটা বাফার টাইম দেওয়া হয়েছে। কিন্তু তারপর থেকে কিন্তু মাঝের সিটকে খালি রাখতে হবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ধন্যবাদ।